খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ 24 পরগনায় চেয়ারম্যানের কাছে ডেপুটেশন। রানীগঞ্জে বাংলায় বিকল্প রাজনীতি। দক্ষিণ দিনাজপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ 24 পরগনায় স্বাস্থ্যকেন্দ্র নাকি ভুতুরে বাড়ি। দুর্গাপুরে প্রায় 8 জন শ্রমিক মারা গেছেন। দুর্গাপুরে উঠে এলো এবার এক টুকরো রাজস্থান। রানীগঞ্জে বিকশিত ভারত সংকল্প যাত্রা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। 2009 সালের দক্ষিণ 24 পরগনার অবশিষ্ট চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন। 2009 সালে দক্ষিণ 24 পরগনায় মোট চাকরি প্রার্থী ছিল 1834 জন। এদের মধ্যে এম প্যানেলের প্রার্থী ছিলেন 1506 জন, অতিরিক্ত ছিল 328 জন এবং দিল্লিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল অবশিষ্ট 5% অর্থাৎ 92 জন। মোট হয় 420 জন। এই 420 জনের নিয়োগের দাবিতে আজ ডায়মন্ড হারবার স্টেশন থেকে ডিপিএসসির অফিস পর্যন্ত মিছিল করে যান চাকরি প্রার্থীরা। তাদের দাবি, এই 420 জন চাকরি প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করুন সরকার। 1534-এর পূর্ণাঙ্গ প্যানেল গত বছর নভেম্বর মাসে 2022-এ 1506-এর প্যানেল বেরিয়েছে, বাকি প্যানেলটা বেরোয়নি। আমরা এর আগে যখন এসেছি চেয়ারম্যানের সাথে দেখা করেছি, ওনাকে বলেছি যে আপনার বাকি প্যানেলটা বার করার জন্য আমাদের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে। উনি সেই অর্ডারটা মানলেন না। আগের চেয়ারম্যান যা করে গেছেন আমরা তো সেসব বুঝবো না। এখন উনি ওই পদে আছেন, এখন ওনাকে ওই দায়িত্বটা নিতে হবে, নিয়ে বাকি প্যানেলটা প্রকাশ করতে হবে। এই দাবিতে আজকে আমরা এসেছি এবং ওনার সাথে আমরা যতক্ষণ না দেখা করতে পারছি ওনার জন্য আমরা আজকে এখানে অপেক্ষা করব। উনি আসুন, আমাদের সাথে দেখা করুন, কথা বলুন, আমরা আজকে সদুত্তর নিয়ে তবে বাড়ি যাব। এবং প্যানেলটা আমাদের চাই, বাকি প্যানেলটা আমাদের চাই, যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডারটা আমাদের কাছে আছে। আমাদের তো সরকার চাকরি দেবেন না বলেই ভেবে রেখেছেন, সেই জন্য আমাদেরকে এমনিতেও রাস্তা দেখিয়ে দিয়েছেন অনেক রকমের। যেমন এই চপ মুড়ি বিক্রি করতে বলছেন, তারপরে চা বিক্রি করতে বলছেন। তো আমরা এই পেশাটা একবার অবলম্বন করে দেখি যে কত টাকা করে ইনকাম হচ্ছে আমাদের পার ডে, সেটা গিয়ে হিসেব দেখিয়ে দিয়ে আসি। তারপরে বলবো যে আমাদের চাকরিটা লাগবে কি লাগবে না। তাতে যদি মনে হয় যে হ্যাঁ এতে হয়ে যাচ্ছে আমাদের, তার আমাদের আর চাকরি লাগবেই না, সেটা তো বলে দিচ্ছে। 2009 সাউথ 24 পরগনা আমাদের জীবন থেকে 15টা বছর কেড়ে নেওয়া হলো। এখনও পর্যন্ত ডিপিএসসির দেওয়ালে কোনো লিস্ট নেই, সার্ভারে কোনো কপি নেই। আমাদের রোল নাম্বারে আমরা পাস করেছি কিনা জানতে পারছি না, অথচ স্কুলে গেছে জয়েন করেছে 1506 জন। ডিভিশন বেঞ্চের অর্ডার মানা হয়নি, হাইকোর্টের অর্ডার অমান্য করেছেন আমাদের চেয়ারম্যান। এখনও পর্যন্ত 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ালে টাঙানো হয়নি। 622 জন নন জয়নিং লিস্ট আমরা এখনও দেখতে পাইনি, যারা জয়েন করেনি। কারা কোন স্কুলে গেছে সেই লিস্টও দেওয়ালে দেওয়া হয়নি। প্যানেলে কোনো অ্যাড্রেস নেই, কোনো ঠিকানা নেই যে কে কোন স্কুলে গেছে। বাংলাদেশের ছেলে এসে এখানে স্কুলে জয়েন করেছে না মালদার ছেলে এসে এখানে স্কুলে জয়েন করেছে। সুতরাং প্যানেলে যে বেনিয়ম হয়েছে, এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি চেয়ারম্যান। যতবার আসি উনি যে কোনো ভুংভাং বুঝিয়ে ছেড়ে দেন, মিথ্যে অজুহাত দেখিয়ে। আমরা আজকে সলিউশন চাই, যতক্ষণ না আসবেন আমরা এখানে থাকবো। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করে ওনাদের সাথে দেখা করানোর চেষ্টা করবেন, কিন্তু যদি ওনারা কোনো সদুত্তর দিতে না পারেন বা দেয়ালে প্যানেল না দেন, আমরা এখান থেকে চেয়ারম্যানের এগেনস্টে, এখানে ডায়মন্ড হারবার থানা, সেখানে চেয়ারম্যানের এগেনস্টে আমরা এফআইআর লঞ্চ করব। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। রাজনীতিতে চমক নিত্য নৈমিত্তিক ব্যাপার। কখন যে কিভাবে চমক এদিক ওদিক ঘুরে আসবে কেউ জানে না। এইরকমই এক নতুন চমক দেখা গেল রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে। বলা ভালো, বছরের শেষ দিনে একাধিক জায়গায় দেখা গেল এক নতুন চমক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, বাংলায় বিকল্প রাজনীতির নামে পোস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পোস্টারকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক গুঞ্জন। কে বা কারা এই পোস্টার লাগাচ্ছে সে ব্যাপারে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। এবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড়েও দেখা গেল সেই পোস্টার, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গেছে। রাজ্যের কোনো বিরোধী দল রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার দিচ্ছে, নাকি নতুন কোনো রাজনৈতিক দলের আগমন ঘটছে? এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আরোপ প্রত্যারোপে রাজনৈতিক মহল সরগরম। গোটা পোস্টারে শুধু এই তিনটেই শব্দ। পোস্টারের প্রচারক কারা,
কী উদ্দেশ্য এই পোস্টার দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি। আপনাদের কাছে কি এর উত্তর জানা আছে? উত্তর হয়তো দেবে সময়। অন্ধকারে তা তো জানি না, তা আমার জানার কথাও না। বিকল্প রাজনীতি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘোষিতভাবে আমরা বলে আসছি, সিপিআইএম বামপন্থীরা বলে আসছি। তাদের রাজনৈতিক যে লাইন, রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক নীতি কর্মসূচি, তার বিরুদ্ধে বিকল্পের কথা আমরা বলছি। ওদের যে হচ্ছে অটোক্রেসি, তানাশাহী, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে আমরা বলছি। তো এখন হচ্ছে এরা কারা পোস্টার ফেলেছে আমার জানার কথা নয়। আমরা বিকল্পের কথা বলছি এবং অ্যানাউন্সড বিকল্পের কথা বলছি। আমাদের নীতি কী হবে, আমাদের কী কার্যক্রম হবে বলছি। এখন রাতের অন্ধকারে যারা পোস্টার পেলো, তা যদি হচ্ছে সূর্যের আলোতে আসে কখনো, এবং যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সত্যি এরা বিকল্প চাইছে, তা আমাদের তো ঘোষিত কর্মসূচি যে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা বিকল্প চাইবে সত্যিকারের, তারা কোনো গোষ্ঠী হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন হতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। আগে রাতের অন্ধকার থেকে সূর্যালোকে তো আসুক বিষয়টা, তারপরে সার্ফেসে আসুক, তারপর আলোচনা করব। আর এই কারাই বিকল্পটা চাইছে সেটা তো পরিষ্কার করতে হবে। যারা কাপুরুষ পিছন দরজা দিয়ে পোস্টার ছিটাচ্ছে, তারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আনবে বিকল্প। বিকল্প রাজনীতি করতে গেলে পরিষ্কারভাবে বলতে হবে কারা এই বিকল্প চাইছে এবং তারা কি বিকল্প চাইছে। যাদের সেটুকুনি বলার দম নাই, তো তাদের কাছে আর কিছু মানুষ বিকল্পের প্রত্যাশাও করে না। এবং এটা পুরোটাই ওই অধিকারী ফ্যামিলির একজন আছে না, ওই অধিকারী ফ্যামিলি, আর এখানে ও তেওয়ারি ফেয়ারি, এদেরই সব কাজ চালা চামুন্ডা দিয়ে গোটা রাজ্য জুড়ে সব বিজেপি আর তৃণমূলের কাজ বলছে। না না, আমি পার্টিকুলার এটা কোন দল করছে আমি বলছি না, কিন্তু এটা মস্তিষ্ক প্রতিষ্ঠ হচ্ছে শুভেন্দু অধিকারী, তার মাথা থেকেই এসব বেরিয়েছে। এখন কোনো জায়গায় হালে পানি পাচ্ছে না, এখন এই বিকল্প রাজনীতির ধোঁয়া তুলে বেড়াচ্ছে। কয়েকদিন ধরে সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল, তারপর রানীগঞ্জ, আজ দুর্গাপুরে কোর্ট চত্বর, সিটি সেন্টার, বিগ বাজার, বিস্তীর্ণ এলাকাতে পোস্টার পড়েছে বিকল্প রাজনীতি। বলার কিছু নেই, সারা বাংলায় বিকল্প বলতে বিজেপি, এটা সেটিং অপোজিশন নয়। আব্দুল মান্নান, সূর্যকান্ত মিশ্রের বিরোধী নয়, এটা বিজেপি। চোখে চোখ রেখে আমরা বিধানসভায় বাইরে লড়াই করছি। আর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যেভাবে একের পর এক জেল যাচ্ছে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন। তাই এখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক হয়ে লড়ছে। আর তাই তৃণমূল পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুরে পোস্টার দিয়েছে বিকল্প হিসেবে। তার একটাই কারণ, মানুষকে বিভ্রান্তি করছেন, চেষ্টা করছেন ঘুর পথে মানুষ বিভ্রান্তি হয়ে সিপিএম, কংগ্রেসকে ভোট দিক, আমাদের জয় জয়কার হোক। এই রাজনীতি মানুষ বোঝে। কারণ কোনো জায়গায় কোনো স্থান নেই, শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র মোদি। ভোট আসতে দিন, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। তাই এইসব নাটক করে লাভ নেই। মানুষ বুঝতে পারছে আসলে সত্য কি আছে না আছে। বিষয়টা তো দেখুন বোঝা যাচ্ছে না ওখানে কে লাগিয়েছে পোস্টারটা। পোস্টারের মানে শুধু লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি। কিসে কে করছে না করছে, কার থ্রুতে পোস্টারিং করা হয়েছে, সেটা তো ওখানে বোঝা যাচ্ছে না। তিরঙ্গা রঙে তো কংগ্রেসেরও তিরঙ্গাই আছে, আর হয়তো তারাও করতে পারে। সেটা কিছুই হতে পারে কোনো রাজনৈতিক দল এটা নতুন প্রোপাগান্ডা তৈরি করেছে, লাগিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। দিনের বেলায় লাগাতো তবে তো বুঝে যেত। এটা তো রাত্রে অন্ধকারে লাগিয়েছে, অন্ধকারে কে লাগিয়েছে, কে লাগিয়ে দিয়ে চলে গেছে। যদি সেরকম রাজনীতি করতে হয় তাহলে পাবলিকের সামনে তো আসতে হবে। শাসক দলের মনে হয় না, এটা মনে হচ্ছে যে অন্য দলগুলো কোনো কনফিউজ করার জন্য এইরকম পোস্টারিং করেছে, রাতারাতি করেছে। বিকল্প রাজনীতির কথা তো ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই বলে আসছে যে এইভাবে কোনো সরকার চলতে পারে না। ভিক্ষা ভাতা এদের এছাড়া তো কিছু কাজ নেই। আর দুর্নীতিগুলো দেখুন না আপনি, শিক্ষায় দুর্নীতি, কোন ব্যাপারে দুর্নীতি নেই বলতো। আজকে অধিকাংশ এদের মন্ত্রীরা জেলে বসে আছে, আর কিছু বাইরে আছে জেলে যাওয়ার জন্য ওয়েট করছে। তো মানুষ বুঝতে পারছে এই সরকার চলতে পারে না। যেটা আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে এসেছিলাম যে বিকল্প রাজনীতি চাই, আর জনজাগরণ এটা বুঝতে পারছে। তাদেরকে আমরা থ্যাঙ্কস করছি এই জন্যে যে দেরিতে হলেও বাংলায় মানুষ এবারে সচেতন হচ্ছে।
তাই এইসব পোস্টার দেখতে পাচ্ছেন। আর এই সরকার কি করে চলবে আপনি চিন্তা করুন। আজকের দিনে লোকাল ইস্যুগুলোই দেখুন না, না লোকালে কোনো ডেভেলপমেন্ট আছে, লোকাল ইন্ডাস্ট্রিতে কোনো লোকাল ছেলেরা চাকরি করতে পারে না, তাদেরকে কার্ড দেখাতে হয় 50 কিলোমিটার দূরে। এই সরকার চলে না। এই সরকার, আমরা বারবার বলছি যে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে যদি আপনার মনে হয় যে প্রকৃত পরিবর্তন চায়, বা বেঙ্গলের যে সুনাম ছিল, আমরা একটা টাইমে সোনার বাংলা বলতাম, 34 বছর ধরে বামপন্থ এটাকে একটা বাজে জায়গায় নিয়ে গেছিল খালি বন্ধের রাজনীতি করে, আর তারপর মানুষ বিশ্বাস করে এনাদেরকে নিয়ে এসেছিলেন। তো এনারা তো ওই চোরকে তাড়িয়ে ডাকাত আনার মতন ব্যবস্থা হয়ে গেছে। আজকে এমন কোনো ছোটোর থেকে ছোটো একটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আপনি আপার লেভেল পর্যন্ত যাবেন, সব টোটাল জায়গাটাই দুর্নীতিতে জড়িয়ে আছে। এনাদের অধিকাংশ নেতা ইয়া তো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, ইয়া তো কেন্দ্রের টাকা খাওয়া নিয়ে ব্যস্ত। মানুষ এবারে বুঝতে পারছে, মানুষ সচেতন হচ্ছে, তাই এসব ব্যানার দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা বিকল্প নীতি, যা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যে অর্থনীতি বা যা নীতি নিয়ে তারা চলছে, তার একটা বিকল্প পথ আমরা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হচ্ছে, তারা প্রকাশ্যে বলছে না, তারা দেখে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে বিকল্প পথ একমাত্র তাদেরই আছে। আমি জানি না এইসব তেরেঙ্গা ফেরেঙ্গা দিয়ে কারা হচ্ছে বিকল্প পথ। বিকল্প পথটা কী সেটা বলেনি। স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, সেটা শাসক শ্রেণী তারাও করতে পারে, যারা হচ্ছে যে সরকারে আছে দিল্লি, কলকাতা, পশ্চিমবাংলা, তারাও এটা বিভ্রান্ত ছড়াতে পারে। এসব অতীতে বহু হয়েছে। আমরা বলতে চাইছি আমরা এইসব নোংরামিতে নেই, এবং আমরা পরিষ্কার কথা হচ্ছে যে আমরা একটা বিকল্প মত বামপন্থীরা দিয়েছে, এবং বিকল্প পথে আমরা চলার চেষ্টা করছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি। আমরা এসব বিভ্রান্ত হতে মানুষকে বারণ করছি। বিকল্প পথ মানে আজকে যে অর্থনীতি দাঁড়িয়েছে, যে দিল্লির সাম্রাজ্যবাদ, জাতপাতের লড়াই, এবং পশ্চিমবাংলায় হচ্ছে যে যারা দুর্দুল্যমান, যারা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাহায্য করছে, নষ্ট করার সাহায্য করছে, এই সবটাই হচ্ছে। তারপর লুটে পুটে খাচ্ছে, চাকরির ব্যবস্থা নেই, দেশটা জাহান্নামে নিয়ে যাচ্ছে দুটো সরকার। তার বিকল্প হচ্ছে মানুষকে কাজ দিতে হবে, মানুষকে খাবার দিতে হবে, মানুষকে গৃহ দিতে হবে, চিকিৎসা দিতে হবে, আর চুরি ছেচুরি অবিলম্বে বন্ধ করতে হবে। এটা হচ্ছে বিকল্প পথ। যে তেরঙ্গা পোস্টারের কথা আপনারা বলছেন, এটা অন্য কিছুই না, এটা মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। তৃণমূলের টাকায়, তৃণমূলের দ্বারা পরিচালিত এটা একটা ছোট্ট কাজ। যেভাবে কয়লা মাফিয়া, বালি মাফিয়াদের সঙ্গে মিলে চক্রান্ত করে তৃণমূল আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন কলকাতার বুকে তৃণমূলের তৃণমূল বলে একটা পোস্টার তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা হয়তো তারই একটা প্রতিফলন। যে কোয়ালিটির পেপার দিয়ে আজকে এই সমস্ত কাজ হচ্ছে, সেটা কোনো ছোটোখাটো প্রেসের কাজ নয়, অনেক বড় প্রেস থেকে তৈরি। তাদের পেছনে অনেক বড় বড় পুঁজিবাদীদের মদত রয়েছে, এবং তাদেরকে নিয়ে আজকে সাধারণ মানুষকে তথা বিরোধীদেরকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চলছে। কারণ রানীগঞ্জের বুকে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই, তৃণমূলের অস্তিত্ব তলানিতে নেমে গেছে, তাই এই সমস্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিলির মধ্য দিয়ে গঙ্গারামপুরের সূচনা হলো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় 50 জন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও 400 জন দুস্থ মানুষদের মধ্যে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা। প্রসঙ্গত, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব। সেই মতো এবারও 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব কর্মকর্তারা। শুক্রবার সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সূচনা হলো ফুটবল টুর্নামেন্টের। পাশাপাশি এদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন ক্লাব কর্মকর্তারা। আমরা গঙ্গারামপুর চৈতালি ক্লাবের পক্ষ থেকে
প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকি। ফুটবল টুর্নামেন্ট গত বছর করেছিলাম, তার মধ্যে ব্লাড ডোনেশন থাকে। এবারে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প থাকছে, সঙ্গে ফ্রি আই চেক আপ থাকছে, সঙ্গে দুস্থ মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। আর আজকে সন্ধ্যায় যে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আছে তার গ্র্যান্ড ওপেনিং হবে এই গ্রাউন্ডেই। ইন্ডিয়ান আইডলের শিল্পী দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মনীষা কর্মকার দ্বারা পরিবেশিত হবে। আর কালকে মন্ত্রী সাহেব খেলার উদ্বোধন করবেন। আমরা একটা গঙ্গারামপুর শহরে র্যালির ব্যবস্থা করেছি, সেই র্যালির মাধ্যমে গোটা শহর পরিক্রমা করে মাঠে প্রবেশ করব, করে 16 টিমের দুদিনের ফুটবল টুর্নামেন্ট ডে নাইট ফুটবল টুর্নামেন্ট মন্ত্রী সাহেব উদ্বোধন করবেন, চেয়ারম্যান। জয়দীপ মৈত্রের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ দিনাজপুর। প্রকল্পের আর্থিক সহায়তায় 10 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনী ফলক পড়ে রয়েছে মাঠে। ভাঙা জানলা, ভেতরে নেই কোনো সরঞ্জাম, দেওয়াল জুড়ে আগাছা। স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারগুলি পরিণত হয়েছে গোয়ালঘর ও মুরগির খামারে। এমনই বেহাল অবস্থা দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। চিকিৎসা পরিষেবা না পেয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে এলাকার বাসিন্দারা। জানা যায়, প্রায় 5 বিঘা জমির ওপর অবস্থিত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2011 সালে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়। এলাকার বাসিন্দারা জানান, নামেই উদ্বোধন হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রটি, কিন্তু কখনো পরিষেবা চালু হয়নি। মোহনপুর এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোনো হাসপাতাল নেই। ইমার্জেন্সি রোগীদের নিয়ে যেতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। এই নিয়ে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা চালু করার জন্য প্রশাসনের কাছে একাধিকবার দরবার করা হলেও দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হওয়া কোয়ার্টারগুলি গোয়াল ঘরে পরিণত হয়েছে। এক শ্রেণীর মানুষ দখল করেছে এই কোয়ার্টারগুলি। বসবাস করার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করছে সরকারি কোয়ার্টারে। বর্তমানে শুধুমাত্র আউটডোর পরিষেবা পাওয়া যায় মোহনপুর সুস্বাস্থ্য কেন্দ্র থেকে। তাও সপ্তাহে মাত্র 2 দিন চিকিৎসক আসেন, বাকি দিনগুলি ফার্মাসিস্ট দিয়ে চলে চিকিৎসা পরিষেবা। তাতেও অনিয়মিত পরিষেবা দেওয়া হয় বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। বন্ধ হয়ে পড়ে আছে। 2011 সালে তো শিলান্যাস হয়েছে, উদ্বোধন হয়েছে নতুন। উদ্বোধন কতবার হয়েছে, এখন কি অবস্থা? এইভাবে পড়ে আছে। ওর আউটডোর চলে, শুধু আউটডোর চলে। কেন এই অবস্থা কেন এখানে বলতে পারছি না কি ব্যাপার, কিছু বলতে পারছি না। এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা কতদিন বন্ধ হয়ে রয়েছে এখানে? স্বাস্থ্যকেন্দ্র এখানে মানে মানুষ যে পরিষেবা বলতে কিছুই পায় না, নামের স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে। শুধু দুদিকে ঘর বাড়ি ভর্তি হয়ে আছে, লোকবসতি হয়েছে, জনবসতি বেড়েছে। তো দীর্ঘদিন 5 বছর তো এরকম পড়েই আছে, আমরা দেখছি কিছু কাজ হয় না। তো দেখছি গরুর যেমন সেই গরু গোয়াল ঘর আছে, চারদিকে দেখুন ঘর, ছাগল ঘর, ওদের চারদিকে এইসব পরিষেবা, জঙ্গল হয়ে আছে, বাগান বাড়ি হয়েছে, এটা ডেভেলপমেন্ট কিছু হয় না, সমস্যা হয়। এ বিষয়ে মোহনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট বলেন, মগরাহাট 2 নম্বর ব্লকের চিকিৎসকের অভাব রয়েছে, তাই সপ্তাহে 2 দিন চিকিৎসক আসেন। কোনোদিন চালুই হয়নি, শুধু শিলান্যাস হয়েছে এবং ওই স্যাংশন যেটা হয়েছে আমিও জানি না। আমি 16 সালে এসেছি, তার আগে থেকেই এরকমই হয়ে আছে। হাসপাতালের মানে শিলান্যাস লাগানো আছে, আমি এর বেশি কিছু জানি না। আমি জয়েন করেছি, এখানে কিছু হয়নি। খোলা হয় টাইম মেনেই সব কিছু হয়, খোলাও টাইম মেনে হয়, সব কিছু হয়। মেডিকেল অফিসার আমাদের ব্লকেই শর্টেজ, আমাদের মগরাহাট ব্লকেই মেডিকেল অফিসারের শর্টেজ আছে। আর অনেকের মগরাহাটের নাম শুনলে কোনো ডাক্তারবাবু জয়েন করতে চায় না। হয়নি, বন্ধ হয়ে পড়ে আছে, কেন চালুই তো হয়নি। চালু হওয়ার জন্য যেটা তৈরি হয়েছিল সে তো পাবলিকের তার সুইচ বোর্ডটাও পর্যন্ত খুলে নিয়ে গেছে, সুইচ বোর্ডও নেই। হয়তো লাস্ট 3 বার লাস্ট বোধ হয় করোনার আগে এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আর লোকাল পঞ্চায়েত যিনি প্রধান ছিলেন উনিও এসেছিলেন। ওনাদের বললেন, বিডিও আবার এটাও বললেন যে তোমরা যে এখানে আছো, তোমাদের যদি বাড়ি না থাকে আধার কার্ড নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করো, আমি তোমাদের ঘর দিয়ে দেবো। কেউ যায়নি।
তার মানে এনাদের ঘর আছে, তা থাকা সত্ত্বেও দখল করে আছে। কোয়ার্টারগুলো গোয়ালঘর হয়েছে, মুরগির ঘর। হ্যাঁ, ও তো হচ্ছে তো। আর কোয়ার্টার গোয়াল ঘর তো দখল করে আছে, প্লাস হচ্ছে ভিতরে সব আবার দরজা জানলাও ভাঙছে। আসেন মাঝে মাঝে, সপ্তাহে ওই অ্যান্টিনেটাল মায়েদের দেখা যায়। সপ্তাহে আসেন, মানে অ্যান্টিনেটাল মানে ওই প্রেগনেন্ট মায়েদের চেক আপের জন্য। এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছে যে আশেপাশে কোনো হাসপাতাল নেই, সঠিক সময়ে চিকিৎসক আসে না, তারা পরিষেবা পাচ্ছে না। লোকাল পাবলিক যেটা তো আপনাদের কাছে বলছে না, লোকাল পাবলিকরাই তো এখানে মুরগির গাড়ি নিয়ে এসে মুরগি খালি করতেছে। কাদের হয়ে বলবেন? এখানে এখানে আমাদের পিএসসি দুটো গাছ আছে, খেজুর গাছ। গত বছর খেজুর গাছ একটা শিউলিকে দেওয়া হয়েছিল, তার মানে 15 মাসে মনে হয় 4 দিন থেকে 6 দিন তার ভাঁড় ভেঙেছে এবং রস চুরি করতে। এটা কি বাইরের থেকে কোন লোক এসে করছে? আপনারা পুলিশি নিরাপত্তা চাননি? পুলিশকেও অনেকবার ইনফর্ম করা হয়েছে এবং রিটিনও দেওয়া হয়েছে। ওই ইনফর্ম করলে 2-4 দিন এসে টহল দিয়েছে, তারপর আবার যেমন তেমন। এই একই ব্যাপার। সিসি ক্যামেরা নেই? না, সিসি ক্যামেরা নেই। সে বড় হসপিটালেই নেই, আর আমাদের সাপ্লাই হলে হবে। আমাদের অ্যালটমেন্ট থাকলে তো আমরা এসব করব। সপ্তাহে কদিন আসে চিকিৎসা? সপ্তাহে 2 দিন। কি নাম আপনার? আমার নাম দেবাশিস রাও। স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের প্রচ্ছদ মদতে স্বাস্থ্য কেন্দ্রটি শেষ করে দেওয়া হচ্ছে। কি বলবেন? না, বিষয়টা দেখুন, ওখানে যে প্রাথমিক মানে স্বাস্থ্যকেন্দ্রের যে বেহাল অবস্থা, তার জন্য বর্তমান তৃণমূল সরকার দায়ী। তাদের কিছু পোশাক গুন্ডা, কিছু মানুষজন রয়েছে, তারা ওই কোয়ার্টারগুলো দখল করে রেখেছে এবং ওই হসপিটালে ডাক্তার তো যায় না, সপ্তাহে 2 দিন ডাক্তার যায়। ফার্মাসিস্টরা এখন ডাক্তারের কাজটা চালাচ্ছে। এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে মানে কিছুই পায় না বললে হয়। সপ্তাহে 2 দিন ডাক্তার যায়। এলাকার যে কোয়ার্টারগুলো রয়েছে, এলাকার মানুষ দখল করে রেখেছে। অবশ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, এলাকার বেশ কিছু মানুষজন সরকারি কোয়ার্টার দখল করে রয়েছে। আমরা চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করার। আমরা আমি যখন প্রধান ছিলাম 2008 থেকে 2013 সাল, সেই সময় আমরা 10 বেডের একটা হসপিটাল 10 বেডের হসপিটাল মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রকে 10 বেড করা হয়েছিল। তখনকার এমপি ডক্টর তরুণ মণ্ডল ওনার স্যাংশন করেছিল। তো হসপিটালটা সত্যিই খুব দরকার, জরুরি দরকার। এখানে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রুগীপত্র আসে, এখান থেকে মানে খুব জরুরি দরকার। আর এখানে দেখেছি যে হসপিটালটা খুব ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয়, যদি আমাদের ওয়াল করা যায়, হসপিটাল ওয়াল, প্রথম হচ্ছে তো ওয়াল মানে রক্ষণাবেক্ষণের যে সমস্যা, যে হসপিটালের ভিতরটা যে নষ্ট হয়ে যাচ্ছে বা সাধারণ মানুষ গিয়ে ওখানটায় দূষিত করে দিচ্ছে এলাকা, সেইটা যাতে রক্ষণাবেক্ষণের জন্য হসপিটালে ইমিডিয়েটলি ওয়াল করতে হবে। হসপিটালে বিশাল বড় জায়গা, 5 বিঘার উপরে একটা জায়গা হসপিটাল। সেই হসপিটালটা আমরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি এবং যদি এখানে ভালো ডাক্তার দেওয়া যায়, তাহলে এখানকার সাধারণ মানুষের অনেক সুন্দর পরিষেবা দেওয়া যাবে এবং তারা গরিব মানুষ যেতে পারবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন? আমরা তাদের কাছে অ্যাপ্লিকেশান করেছি এবং তাদের কাছে অনুমোদন করার জন্যে বা এখানে ওয়াল করার জন্যে আমরা বারবার দরবার করেছি এবং জমা দিয়েছি। অন্যদিকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত শুকুল বলেন, মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেতে খুবই শীঘ্রই পরিষেবা চালু করা হবে। ওখানে ওপিডি চলছে। আমাদের মগরাহাট হাসপাতালে ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানকার মেডিকেল অফিসাররা ওখানেও ডিউটি করছেন মগরাহাট হাসপাতালে, প্লাস মোহনপুরে ওপিডি চলছে। আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করার। দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না, এই জন্য আমরা পিডব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়। কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, আর হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে ওয়াটারে, সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি। ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা, যাতে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। না, আমরা বলেছি, আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলছি, প্লাস রিপেয়ার রেনোভেশন যখন হবে তখন তাদেরকে যারা আছেন তাদেরকে বলা হয়েছে, তারা আমফানের সময় সম্ভবত ওখানে এসে উঠেছিলেন,
তো তাদেরকে বলা হয়েছে, তারা কিন্তু রাজি আছেন যে যখন রিপেয়ার রেনোভেশন হবে তখন ওটা কিন্তু ওনারা ছেড়ে দেবেন, এবং তারপরে আমাদের ফুল প্লেজের যারা হসপিটালের স্টাফ তারা ওখানে থাকবেন, আমাদের বেড ছাড়া চালু হবে। তবে এলাকাবাসীরা জানতে চায় কবে হাল ফিরবে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কতদিন ধরে বন্ধ আছে? এটা বন্ধ আছে 35 বছর, মোটে হিসাবে চলছে 35। কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে? সমস্যার সবই রুগীর মানে যখন হসপিটালে ডেলিভারি, মায়েদের কোনো ডায়রিয়া নিয়ে ডাইবনে যেতে হয়, রাস্তার বিষখানো হয়ে যায়, এতটুকুন কথা। আর কি বলবো, এলাকায় এই হসপিটালটা গায়ে মনে 13টা গ্রাম আছে। দীর্ঘ 13 বছরেরও বেশি সময় ধরে এই সমস্যা কবে মিটবে? মুরগি চাষ করছেন, অভিযোগ করছে মুরগি দেখা গেছে। আরে আমার 2টো মুরগি আছে, আমি মন করলে এখন ছেড়ে দেবো। 12 মাস গরু ছাগল ফুচে খাচ্ছে, সেটা কেউ বলে না। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। ডিপিএলএ কারখানার গেটে শ্রমিক বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো শনিবার সকালে। প্রসঙ্গত, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানা 1 নম্বর গেটে স্থানান্তরিত হওয়া শ্রমিকদের এক প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসেন শনিবার সকালে। অভিযোগ, তাদের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, উপরন্ত গেটে তাদেরকে আটকে দেন নিরাপত্তা রক্ষীরা। প্রায় 1 বছর আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানা 332 জন শ্রমিককে বিভিন্ন জেলায় স্থানান্তরিত করা হয়, যাদের মধ্যে এই 1 বছরে প্রায় 8 জন শ্রমিক মারা গেছেন বলে জানা যায়। আমাদের 1 বছর হলো, 1 বছর আমরা 8 জন সহকর্মীকে বিভিন্ন রকমের সমস্যার জন্য, এই যে যাতায়াতের একটা ধকল অ্যাকচুয়ালি সবাই নিতে পারেনি, যেই কারণে 8 জন আমরা হারিয়েছি। তো ওদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং 1 বছর হওয়ার দরুন আমরা বর্ষপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান রেখেছি, সেটা আমাদের শ্রমিক মঙ্গল কেন্দ্রে। এখানে শুধু যেহেতু আমাদের ফোরামটা গঠন করেছি, আমরা ফোরামের কাগজটা এমডি সাহেবের দপ্তরে এবং জিএম সাহেবের দপ্তরে আমরা এই মুহূর্তে জমা করার জন্য এসেছি। তো ইতিমধ্যে আমরা এখানে সকালে জড়ো হয়ে আমরা, তাও আমাদের সবাই আসেনি, কি করলো ঢোকার মধ্যে কি বলি ঘটনা। এবার ওখানে আমরা জড়ো করে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি। ওই মুহূর্তে আমাদের এখানে অনিমেষ ভট্টাচার্য সিকিউরিটি মহাশয় উনিকে জিজ্ঞেস করেন যে আমাদের সিকিউরিটি অফিসার যে আপনাদের প্রোগ্রাম কী। তো আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের 4টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে 8 জন যাবে। 8 জন গিয়ে শুধু রিসিভ ডেসপ্যাচে কাগজ জমা দিয়ে আসবেন। উনি শুনে কিন্তু সুন্দর চলে যান, বা খুব ভালো জিনিস। তারপরে আমরা যখন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে জমা করতে যাবো, দুম করে দিলাম গেটটা লাগিয়ে দেওয়া হলো মুখের সামনে। তো আমাদের একটা হচ্ছে গেটটা কী কারণ লাগিয়ে দেওয়া হলো, হয় সাহেবদের কাছে কেউ ভুল ব্যাখ্যা দিয়েছে, অথবা সাহেবরা নিজস্ব ডিসিশন নিয়েছে। তো সেই কারণটা আমাদের কাছে একটু দয়া করে এসে নালিভাই করে দিয়ে কী কারণে আমরা এই মুহূর্তে ডিসিশন নেবো। আজকে যে কারণ আমরা তো আজকে এমপ্লয়, আজকে 1 বছর হয় যদি গেট লাগিয়ে যায়, এরপরে যদি কেউ একা ঢুকতেই দেবে না, তাহলে আমাদের চাকরি তো অনেক জায়গায় চলে গেছে। এরপরে ওই স্থানান্তরিত হওয়া শ্রমিকরা দুর্গাপুর প্রজেক্ট ডিপ্লয়েড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে এক সংগঠন তৈরি করে। এদিন ওই সংগঠনের পক্ষ থেকে মৃত শ্রমিকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কারখানার গেটে। পাশাপাশি স্থানান্তরিত হওয়া শ্রমিকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা কারখানা উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানাতে কারখানার গেটে জড়ো হয়। অভিযোগ, সেই সময় তাদেরকে কারখানা গেটে আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কারখানার গেটে। 4 জন প্রতিনিধি আমাদের একটা ফোরাম গঠন হয়েছে, জাস্ট আমরা সেই কাগজটাই এখানে রিসিভ অ্যান্ড ডিসপ্যাচে জমা দিয়ে আমরা চলে আসতাম, কিছুই নয়। তার আগে আমরা এখানে যে 1 বছর আমাদের যে যাওয়ার সময় অধিককাল পেরিয়ে গেছে, তার মধ্যে আমরা নিজের 8 জন এমপ্লয়িকে হারিয়ে ফেলেছি। তাদেরকে আমরা এখানে একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সেখানে হয়েছে, আমরা ওখানেই সবাই ছিলাম। জাস্ট আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ এখানে গেটে আসে, ওরা গেটটাকে লক করে রেখে দেয়। আমাদের কোনো কিছুই, কোনো আর অ্যানাদার এজেন্ডা কিছুই নেই। একটা পার্মানেন্ট এমপ্লয়ি এগেনস্টে এতগুলো পার্মানেন্ট এমপ্লয়িজকে ডিপিএল এর ভালোর জন্য, যারা আমরা নিজের বিসর্জন দিয়ে সুখ জলাঞ্জলি সব কিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে 332 চলে গেছি, তাদের এগেনস্টে কি এটা করাটা ঠিক হলো? এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে, যার অর্ডারে এই গেটটা বন্ধ হয়েছে তাকে এইখানে এসে তিনি বলুক আমাদেরকে যে এটা ঠিক করিনি, পার্মানেন্ট এমপ্লয়ি এসে, এবং আমরা যে কাগজটা ফোরামে জমা দেবো সেটাই জাস্ট আমরা জমা দিয়ে এখান থেকে চলে যাবো। আমরা বেরোতে দেবেন নয়, ওরাই কাউকে বেরোতে দিচ্ছে না। আমরা গেট বন্ধ করিনি, আমরা গেট বন্ধ করিনি, আমরা এখানে অপেক্ষা করব। কিন্তু আমরা কাগজ জমা দেব, ওরা ক্ষমা না চাইলে তার পরবর্তী পদক্ষেপ আমাদের এখানে ফোরামে যারা আছেন আমরা আলোচনা করব। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। দুর্গাপুরে উঠে এলো এবার এক টুকরো রাজস্থান।
দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে শনিবার থেকে শুরু হলো রাজস্থানী মেলা। গত বছর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল এই রাজস্থানী মেলা। প্রথম বছরের বিপুল সাফল্যের পর এবছর আবার দ্বিতীয় বর্ষে রাজস্থানী মেলার আয়োজন করেছেন পার্ক কর্তৃপক্ষ। আয়োজকদের দাবি, উদ্যোক্তাদের দাবি, গত বছরের চেয়ে এবছর আরও আকর্ষণীয় অভিনত্ব রয়েছে রাজস্থানী মেলায়। 6 জানুয়ারি থেকে মেলা শুরু হবে, চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। এবারের মেলায় থাকছে একদিকে যেমন রাজস্থানী থালার সম্ভার, তেমনি বিভিন্ন বেশভূষা সহ রাজস্থানী গহনার সম্ভার। এছাড়াও রয়েছে রাজস্থানী লোকশিল্পীদের সঙ্গীত পরিবেশন, পুতুল নাচ এবং কাঠপুতুলি শো, কাচ্চিগড়ি ডান্স, শেকওয়াতি এক্সপ্রেস এবং রাজস্থানী হস্তশিল্পের সম্ভার। পাশাপাশি থাকছে মরুভূমির জাহাজ অর্থাৎ রাজস্থানের প্রধান সাফারি উটে চড়ার সুযোগ। থাকছে ঘোড়ায় চেপে পার্কের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর মজা। উদ্যোক্তারা জানান, প্রত্যেক দিন রাজস্থানী রীতি প্রথা মেনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশন হবে মঞ্চে। তারা আশাবাদী এবছর রাজস্থান মেলা গত বছরের চেয়েও অনেক বেশি পরিমাণ আকর্ষণ কাড়বে শিল্পাঞ্চলবাসীর। हम लोग बंगाल में रहते हैं, ठीक है, हम लोग बंगालीज हैं, हम लोग अपना कल्चर को बहुत अच्छा से जान रहे, देख रहे हैं, ठीक। तो हम लोग ये चाहते हैं कि हमारे जो लोग हैं, आप लोग जो है या जो भी अदर कास्ट है, हम लोग का कल्चर को आके देखें, जाने हमारे कल्चर में कितनी डाइवर्सिटी है, वो आकर हमारे बच्चे भी इस चीज़ को जाने, पहचाने, अपने कल्चर से कहने का है कि हमारी संस्कृति का प्रचार है। क्या क्या मिलेगा यहाँ पे, क्या क्या हो रहा है? मैंने आप खाने के लिए पूछा, खाने और देखने में क्या मिलेगा? देखने में जैसे ऊँट की सवारी है, आज वो तो जाके राजस्थान में हमें मिलेगी, पर हम राजस्थान को यहाँ ले आए हैं कि हर समय तो राजस्थान जाना पॉसिबल नहीं है। यहाँ बच्चे ऊँट की सवारी करें, घोड़ा की सवारी करें, घोड़ी का डांस है यहाँ और ये राजस्थानी खाना जैसे हर घरों में बनता है पर उतना पॉसिबल नहीं होता है। यहाँ आके वो अपना राजस्थान खाना को टेस्ट को जाने, जिससे वो क्योंकि आज का ये जो फूड है माने सेहत के लिए भी बहुत अच्छा होता है। और राजस्थानी संस्कृत जो गाना बजाना, वो क्या क्या इंतजाम है यहाँ पे? यहाँ घूमर डांस है, आपका जुगल बनती है, राजस्थान का जो अलग अलग आपका जो क्या बोलते हैं सितार है, जितना भी आपका इंस्ट्रूमेंट्स है उसको यहाँ किया गया है। जो बच्चे पहले के ज़माने में जो दादी हम लोग जो कहानी सुनते आए हैं कि दादी पर दादी मलाई बिलोती थी, वो है। आप सब कुछ यहाँ देख सकते हैं। टोटल मीन्स इन शॉर्ट यही बोलूँगी कि छोटा सा राजस्थान को डेवलप करने का कोशिश किया गया है। कितना दिन तक चलेगा ये? 6 से 14 9 दिन तक। কলকাতা আমরা প্রচুরবার দেখেছি, ওখানে মেলা হয়। কলকাতা বড় শহর আছে, 3-4 জায়গায় একই সঙ্গে ডিসেম্বর মাসের শেষে মেলা হয়। তো আমরা ওই ভাবনা থেকে আমাদের যে দুর্গাপুরে মারোয়াড়ি সমাজ আছে, আমরা ভাবলাম যে আমরা এখানে সব সমাজে মিলিয়ে আমরা এটা করব, রাজস্থানী মেলাটা করা উচিত। তো আমরা থাকছে এই মেলাতে আপনার প্রচুর খাবারের প্রচুর আইটেম আছে। চৌকিধানি বলে রেস্টুরেন্ট আছে, যেখানে মিনিমাম 30-35 কোনো আইটেম আছে। আপনার আমাদের যুগলবন্দি মিউজিক্যাল শো চলছে, রাজস্থান থেকে টিম এসছে। মেন গেটে হাভেলি, যেটা আমরা বলি হাভেলি মেন গেট বানিয়েছি বাইরে আমরা এন্ট্রির জন্য, যেখানে লোক আপনার নাগাড়া, বিগুল, মঞ্জিরা থেকে ওয়েলকাম করছে। কাচ্চি ঘড়ি আছে আপনার। তারপর আমাদের নাটক চলছে, এভরিডে নাটক আছে ঠাকুরের উপরে, যেখানে আমরা ঠাকুরের উপরে রূপান্তর দেখাই। এভরিডে আছে আমার নাটক আছে, সবার টাইম আর কী বলে ওটাকে টাইম টেবিল দেওয়া আছে। সবাই কি রাজস্থান থেকে এসছেন এখানে যারা? 70% পার্টিসিপেন্ট রাজস্থান থেকে এসছেন, কিছু বম্বে থেকে এসছেন, কিছু লোকাল বেঙ্গল থেকে প্রচুর জন আছে। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশে সর্বস্তরের মানুষের জন্য, বিশেষ করে গরিব এবং গ্রাম নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সর্বস্তরের মানুষের কাছে সরকারের সমস্ত ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গোটা দেশে একযোগে কর্মযজ্ঞ শুরু হয়েছে। রানীগঞ্জ ব্লকের চোলাদ গ্রামে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি মঞ্চে জানান, আসানসোল লোকসভা এলাকায় জোর কদমে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি বাস্তবায়নের কাজ।
এদিন প্রধান অতিথির ভাষণে কপিল মোরেশ্বর পাটেল বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। উজালা যোজনায় গ্যাস সহ সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর দেশের মানুষের জীবনধারায় এক আমূল পরিবর্তন এসেছে। পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আরও জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছিল তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে লাগু হতে দেয়নি। উপরন্তু মানুষকে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভুলিয়ে দেওয়া হচ্ছে বাংলার মা বোনেদের। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণের মণ্ডল সভাপতি সন্দীপ গোপ, বিজেপির জেলা সভাপতি বাপ্পা ব্যানার্জি ও পার্টির দলীয় কর্মীরা। পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল সাংবাদিক মাধ্যমে আরও কি জানান, আসুন আমরা শুনে নেব। योजना का लाभ मिला, वो लोग खुश हैं, लेकिन बहुत सारे ऐसे लोग हैं जिनको अभी तक योजना का लाभ नहीं मिला, उनसे वंचित है। उनके लिए ये मोदी जी ने मोदी की गारंटी की गाड़ी निकाली है और हर गांव में जा रही है। देश के 6,40,000 गांव में जाएगी। हर गांव में जाने के बाद जिनको आयुष्मान भारत योजना का लाभ नहीं मिला, उज्ज्वला योजना का लाभ नहीं मिला, उनका वही के वही कार्ड बनता है और उनको वो लाभ देने का काम करता है। जो वंचित रह गए उनको मुख्य धारा में लाना है। मोदी जी ने संकल्प किया 2047 में भारत को विकसित देश बनाने का। अगर भारत को विकसित देश बनाना है तो गांव भी विकसित होने चाहिए, गांवों को भी विकास के माध्यम से मुख्य धारा में लाना चाहिए। इसलिए गांव का विकास करने के लिए गांव के हर एक नागरिक को जो पात्र लाभार्थी है उसको योजना का लाभ मिले, इसके लिए मोदी जी का गारंटी का गाड़ी हर गांव में आ गई। दुर्भाग्य है पश्चिम बंगाल के हमारे जनता, तो यहाँ क्या लाने का प्रयास किया गया? दुर्भाग्य है हमारे पश्चिम बंगाल के जनता का कि यहाँ के सरकार ने इसके लिए सहयोग नहीं दिया। फिर अभी भारतीय जनता पार्टी के माध्यम से कल से वो चालू हो गया है, लेकिन अगर सरकार इसमें सहयोग देती तो और अच्छी तरह से लोगों तक उसका लाभ पहुंचे। कोई भी राज्य में कोई भी सरकार हो, किसी की पार्टी की सरकार हो, सरकार को ये समझना जरूरी है कि हमारे राज्य में जो जनता है वो हमारी है। सरकार के मन में ये डर होना नहीं चाहिए कि अगर ये मोदी जी की गारंटी चलाएंगे तो लोग मोदी जी के साथ खड़े होंगे। ये डर से अगर काम करेंगे तो आप लोगों का कभी भी विकास नहीं कर पाओगे, उनका भला नहीं कर पाओगे। इसलिए मैं यहाँ के जनता को शाश्वत करता हूँ कि मोदी जी की सोच है कि हर एक नागरिक को उसका हक मिले, हर एक नागरिक को योजना का लाभ मिले, और इसके लिए भारतीय जनता पार्टी अब कटिबद्ध होकर निश्चित तौर पर काम करेगी। और जिन जिन लोगों को योजना का लाभ नहीं मिला, जिनका कार्ड नहीं बना, उनका कार्ड बनाने का काम भारतीय जनता पार्टी के माध्यम से हम लोग करेंगे। उनको पूछना चाहिए तुम्हारे सरकार में कानून व्यवस्था कैसी है। यहाँ पे ईडी के अफसर को पिटाया जाता है सेंट्रल गवर्नमेंट के, इसके ऊपर मैं क्या बोल सकता हूँ? मैं तो इसकी निंदा करूंगा। करना तो उनको है, जिन्होंने भी पिटाया उनके ऊपर सरकार कार्रवाई करे। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।